হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি আর একটা নতুন ভিডিও নেই। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। আমার নাম হচ্ছে মাজিদুর রহমান। এবার আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে প্রথমই চ্যাপ্টার ক্লাস দশম শ্রেণীর। সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, যে কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। তো চলো, সেটা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান নিয়ে শুরু করছি। তো প্রথমে জানিয়ে নেবো আমরা হচ্ছে পরিবেশ কি। দেখো, পরিবেশ হচ্ছে আমাদের সম্পূর্ণ জীব জগৎটাই। যেমন তোমরা চারিদিকে যা কিছু দেখো সব কিছু মিলে একটা হচ্ছে পরিবেশ। তো পরিবেশ তৈরি করতে গেলে আমাদের এই প্রকৃতিতে সমস্ত কিছুরই প্রয়োজন। যেমন ভাবে দেখতে পাচ্ছ যে এই বায়ুমণ্ডল, পৃথিবীর এই বায়ুমণ্ডল যদি না থাকতো হয়তো বা আজ আমরা থাকতাম না। এই বায়ুমণ্ডল পৃথিবীর থেকে হাজার হাজার কিলোমিটার উচ্চতায় প্রায় বিভিন্ন রকম মানে বায়ু, গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, বিভিন্ন ধূলিকণা, জলীয়বাষ্প প্রভৃতি নিয়ে আমাদের এই পৃথিবীকে, ভূপৃষ্ঠকে চাদরের মতো ঘিরে রয়েছে। তো যে মহাকাশ থেকে যে বিভিন্ন মানে মহাকাশ থেকে যে বিভিন্ন তোমার উল্কাপিণ্ড প্রভৃতি আসে, সে সমস্ত কিছু থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করেছে। তো এই বায়ুমণ্ডল পৃথিবীর বাইরে চাদরের মতো আকৃষ্ট করে থাকার মূল কারণ হচ্ছে পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তি, এই গ্র্যাভিটির কারণে পৃথিবীতে আজ এই মানে যে পৃথিবীর চারদিকে যে এই বায়ুমণ্ডল সেটা তাকে আকর্ষণ করে রয়েছে। চলো দেখে নিই এই বায়ুমণ্ডলের বিভিন্ন রকম গ্যাস, ধূলিকণা, জলীয়বাষ্প রয়েছে, সে সমস্ত কিছু ব্যাপারে আমরা এখন জানবো। চলো যে তো আমরা জেনে নিই যে বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বিভিন্ন গ্যাসীয় পদার্থ দ্বারা চাঁদের মধ্যে আকৃষ্ট করে আছে। তারপর বায়ুমণ্ডলের উপাদান, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের বায়ুমণ্ডলের উপাদান। তো পৃথিবীতে এই যে বায়ুমণ্ডল রয়েছে, এখানে প্রভৃতি বিভিন্ন রকম একদম গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি রয়েছে। কিন্তু তো লক্ষ্য করা গেছে, পর্যবেক্ষণ করে দেখা যায় যে এই আমাদের পরিবেশ অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে সর্বাধিক পরিমাণে এই নাইট্রোজেন রয়েছে, যার পরিমাণ হচ্ছে আপনার 78.09%। নেক্সট রয়েছে অক্সিজেন, যেটা O2, সেটা হচ্ছে তোমাদের 20.95%। তারপর আর্গন, সেটা হচ্ছে 0.93%। কার্বন ডাইঅক্সাইড 0.03%। এমনকি বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি রয়েছে। বায়ুমণ্ডল, হ্যাঁ, এখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে এই বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে প্রায় বিজ্ঞানীদের অনুমান অনুসারে পর্যবেক্ষণ করার পরে যা আমরা জানতে পারি যে এই বায়ুমণ্ডলকে তুলনামূলকভাবে বায়ুর প্রকৃতি অনুসারে, মানে সমস্ত স্তরে তো বায়ু আলাদা হবেই, তো সেই বায়ুর প্রকৃতি অনুসারে মোটামুটি করে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা হয়। সর্বপ্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, নেক্সট হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, সেকেন্ড তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে হচ্ছে আপনাদের ম্যাগনেটোস্ফিয়ার। তো প্রথমে ট্রপোস্ফিয়ারকে আরেক নামে ডাকা হয় ক্ষুদ্রমণ্ডল বা পরিবর্তনশীল মণ্ডল। নেক্সট হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, সেটাকে শান্ত মণ্ডল বলা হয়। তারপরে আসছে তোমাদের মেসোস্ফিয়ার, সেটা হচ্ছে তোমাদের শীতলতম স্তর। তারপরে থার্মোস্ফিয়ার, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। তারপরে এক্সোস্ফিয়ার, এটাকে উষ্ণতম স্তর রূপে জানা হয়। তারপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, এটা ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। এই সমস্ত কিছু নাম দেওয়ার পিছনে এক একটি মূল কারণ রয়েছে, সেই সমস্ত কিছু ব্যাপারে আমরা এখন জেনে নেব। চলো আমরা এখন লক্ষ্য করব এই পাশের চিত্রটির দিকে। এই চিত্রের মাধ্যমে তোমরা সমস্ত ইনফরমেশন একবারে বুঝে যাবা। সেক্ষেত্রে তোমাকে আলাদা করে বইয়ে বিশেষভাবে পড়ার কোনো দরকার নেই। এটা যদি ভালো করে বুঝতে পারো তোমরা, তাহলে তোমাদের জন্য এনাফ। তো শুরু করি। প্রথমেই আছে আমাদের ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এগুলা কত থেকে কতটা উচ্চতার মধ্যে, গ্যাপের মধ্যে এই স্তরগুলোকে ভাগ করা হয়েছে, চলো দেখে নি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ট্রপোস্ফিয়ার, এটা রয়েছে প্রথমত মানে প্রায় জলীয়, মানে সমুদ্রের জলতল থেকে 0 থেকে প্রায় 12 কিমির মধ্যে। তারপরে নেক্সট রয়েছে যে স্ট্রেটোস্ফিয়ার, এটা হচ্ছে 12 থেকে 50 কিমির মধ্যে। তারপরে মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিমির মধ্যে। তারপরে থার্মোস্ফিয়ার, এটা 80 থেকে 500 কিমির মধ্যে। তারপরে এক্সোস্ফিয়ার, এটা 500 থেকে 750 কিমির মধ্যে। তারপরে লাস্ট থাকছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার, এটা হচ্ছে তোমাদের 750 থেকে প্রায় 10,000 কিলোমিটারের মধ্যে। তো এরপরে আমরা জানবো যে এই সমস্ত উচ্চতার পরে আমরা জানবো এরপরে যে এগুলার উষ্ণতা কিরকম। তো যে আমরা যে স্তরে বাস করি সমুদ্র জলতলে, এখানে রয়েছে আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে গড় মান বানা হয়। তারপরে নেক্সট হচ্ছে আমাদের যেটা যে ট্রপোস্ফিয়ারের শুরু, এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে। তো এখানে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে যে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে আমাদের 5.6 সেলসিয়াস করে উষ্ণতা হ্রাস পায়। এই জিনিসটা আমাদের মূল কারণ, এটা আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। এই কারণে আমরা যতটা উচ্চতা বৃদ্ধি পাই, যেমন মাউন্ট এভারেস্ট প্রভৃতি পাহাড় পর্বত, ওইগুলাতে ওখানে যত উপরে যাবা তুমি অতটা তোমার ঠান্ডা, অর্থাৎ তোমাদের যে উষ্ণতা হ্রাস পেয়ে যাবে। এই জন্য ওগুলোতে বরফ টরফ হয়। আর যত ভূপৃষ্ঠের নিচে যাবা তত তোমার উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাবে।
তো এই সমস্ত কিছু জেনে এখন আমরা জানবো যে এগুলা উষ্ণতা কেমন। তো ট্রপোস্ফিয়ার ওখানে থাকছে 0°C, তারপরে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হচ্ছে -56°C। তারপরে নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা স্তর রয়েছে যাকে বলা হয় ওজোনোস্ফিয়ার। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 30 কিমির মধ্যে রয়েছে। তো এই যে ওজোনোস্ফিয়ার, এই ওজোনোস্ফিয়ারের মধ্যে একটা গ্যাস ভরপুর মাত্রায় রয়েছে, যেটা একটা খুবই ডেঞ্জারাস লেভেলের গ্যাস, সেটা হচ্ছে O3, ওজোন গ্যাস। তো এই ওজোন গ্যাস সৃষ্টি হওয়ার পিছনে আমাদের প্রকৃতিতে অনেক মূল কারণ রয়েছে। তো এই সমস্ত কিছু জানিয়ে নেব পরের সময়। তো এখন আমরা জানছি হচ্ছে যে ওজোনোস্ফিয়ারে এখানকার উষ্ণতা প্রায় 76°C। নেক্সট আসছে আমাদের মেসোস্ফিয়ার, যাকে আমাদের বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর রূপে জানা হয়। তো মেসোস্ফিয়ার এর উষ্ণতা হচ্ছে -93°C। তারপরে আসছে আমাদের থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের উষ্ণতা অধিক পরিমাণে রয়েছে, প্রায় 1250°C। তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, সেটা হচ্ছে প্রায় 1200 থেকে 1600°C। তারপরে আসছে আমাদের শেষে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারের উষ্ণতা 1600°C চেয়েও ঊর্ধ্বে, মানে ওর চেয়েও বেশি, যেটাকে আমাদের গড়মান রূপে মানা হয়। তো এরপরে আমরা জানিয়ে নিচ্ছি হচ্ছে এগুলোর মধ্যে এক একটা স্তরের ভাগ। তো আমরা প্রথমে জানছি যেমন ট্রপোস্ফিয়ারের মধ্যে ওর উঁচু, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের শেষে স্ট্র্যাটোস্ফিয়ারের শুরুতে যে একটা স্তর রয়েছে, ওই স্তরকে বলা হয় ট্রপোপজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মার্ক করে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো, এটাকে বলা হয় ট্রপোপজ। হ্যাঁ, তো প্রতিটি স্তরকে তার শেষে এবং শুরুতে একটা করে স্তরে ভাগ করা হয় ট্রপোপজ। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারের আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্তর আছে যেটা ওজোনোস্ফিয়ারের ঊর্ধ্বে, হ্যাঁ মেসোস্ফিয়ারের শুরুতে, এইটাই একটা স্তর, এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে, থার্মোস্ফিয়ারের শুরুতে এখানে রয়েছে মেসোপজ। আমরা তো এই সমস্ত কিছু জেনে নিলাম। এরপরে আমরা জানবো সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের মাধ্যমিকে প্রায় এমসিকিউ হিসেবে আসে, সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের যে এই স্তরগুলো, এই স্তরগুলোর এরকম নাম দেওয়ার পিছনে কারণ। তো প্রথমত আমরা জেনে নিই যে স্ট্র্যাটোস্ফিয়ার এটাকে ক্ষুব্ধ মণ্ডল বা পরিবর্তনশীল মণ্ডল বলে কেন। কারণ আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন প্রকার গ্যাস রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, ধূলিকণা রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সর্বাধিক পরিমাণে এই ট্রপোস্ফিয়ারে এই গ্যাসীয় বায়ুকণা, জলীয় বাষ্প, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন প্রভৃতি গ্যাস রয়েছে। প্রায় বায়ুমণ্ডলে 75% ধূলিকণা গ্যাস, জলীয় বাষ্প থাকে। এই কারণে এই স্তরে ঝড়, আমফান প্রভৃতি প্রকার ঝড় প্রায় লেগেই থাকে। তার জন্য এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল কিংবা পরিবর্তনশীল মণ্ডল বলে, কারণ এই স্তর সময় শেষে পরিবর্তন হতেই থাকে, কোনো সময় ঝড়, কোনো সময় বৃষ্টি প্রভৃতি। তো এরপরে আমরা জানবো স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলে। কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমাদের মধ্যে যে ধূলিকণা, জলীয় বাষ্প, নাইট্রোজেন প্রভৃতি প্রকার গ্যাস, এই সমস্ত গ্যাস প্রায় নাই বললেই চলে। এই কারণে এই স্তরকে আমাদের শান্তমণ্ডল বলা হয়। আর এই স্তর শান্তমণ্ডল ঝড়, বৃষ্টি বা এই যে বিভিন্ন প্রকার যেমন হচ্ছে তোমার প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কিছু থেকে রক্ষা পায়। তাই আমাদের এখানে এরোপ্লেন, জেট প্লেন প্রভৃতি এখান থেকে যাতায়াত করে। তারপরে আমরা জানবো মেসোস্ফিয়ারকে শীতলতম স্তর কেন বলে। কারণ আমরা এর আগেও জেনে গেছি যে বায়ুমণ্ডলে যতটা মানে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে প্রায় 5.6°C উষ্ণতা হ্রাস পায়। তাই যত উচ্চতায় যাচ্ছি আমরা, তত আমাদের উষ্ণতা হ্রাস পেয়ে যাচ্ছে। তো কিছু কিছু স্তরে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণ আছে, বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, সূর্যের যে আয়ন, আর সূর্যের যে একটা যে খতরনাক, যেটাকে বলে তোমার অতিবেগুনি রশ্মি আসছে, সেখান থেকে বিভিন্ন আয়নগুলো ধনাত্মক ঋণাত্মক আয়নে ভেঙে যাচ্ছে। এই সমস্ত প্রভৃতি মূল কারণ রয়েছে। কিন্তু এখন আমরা জানছি যে মেসোস্ফিয়ারকে শীতলতম স্তর বলে। তো প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা হ্রাস পেয়ে প্রায় -93°C উষ্ণতায় পৌঁছায়, যা আমাদের মানে বায়ুমণ্ডলে স্তর বিশেষে সবচেয়ে নিম্নতম উষ্ণতা, -93°C। তাই একে শীতলতম স্তর বলে। তারপরে আমরা জানবো থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলে। কারণ যে থার্মোস্ফিয়ারে আমরা জেনে গেছি যে সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি, বিভিন্ন আয়ন প্রভৃতি, এই সমস্ত কিছু একদম ধনাত্মক আর ঋণাত্মক আয়নে ভেঙে যায়। এর ফলে সেটা একটা আয়নে ভরপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এই কারণে এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। আর এই আয়নোস্ফিয়ার থাকার কারণে, প্রভৃতি আয়ন থাকার কারণে
আমরা যে রেডিও অর্থাৎ আমাদের বেতার তরঙ্গ প্রভৃতি একদম আর প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে। এই কারণে আমরা রেডিও ভূপৃষ্ঠ মানে রেডিও বেতার তরঙ্গ প্রভৃতি জিনিস আমরা শুনতে পাই, এমনকি প্রভৃতি সিগন্যালেরও সাহায্য করে। তারপরে আমরা জানছি হচ্ছে যে এক্সোস্ফিয়ারকে উষ্ণমণ্ডল বলার কারণ যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতিটি বায়ু স্তরে যে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প প্রভৃতি জিনিস বৃদ্ধি পেয়ে যায়। এই বৃদ্ধি পাওয়ার কারণে লক্ষ্য করা যায় যে এই যে এক্সোস্ফিয়ার রয়েছে, এই থার্মোস্ফিয়ার রয়েছে, থার্মোস্ফিয়ারে প্রায় উষ্ণতা বৃদ্ধি পেয়ে 1250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছায়, যেটা অনেক উষ্ণ, যেটা আমাদের বায়ুমণ্ডলের সাধারণত অনেক উষ্ণতম স্তর। এই কারণে একে বলা হচ্ছে উষ্ণতম স্তর। তো ম্যাগনেটোস্ফিয়ার, এরপরে আমাদের শেষে আসছে ম্যাগনেটোস্ফিয়ারকে ভ্যান অ্যালেন বিকিরণ বলে, কারণ এর পিছনে একটা মূল কারণ রয়েছে যে ম্যাগনেটোস্ফিয়ারে সে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, আর এই স্তরের উচ্চতা প্রায় হচ্ছে তোমার 750 থেকে প্রায় 10,000 কিমি। এখানে প্রভৃতির জলীয় বাষ্প, বিভিন্ন প্রকার গ্যাস, ধূলিকণা প্রভৃতি জিনিস থাকার কারণে এখানকার উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়। তো উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখানে বিভিন্ন প্রকার তোমার বায়বীয় উপাদান, বিভিন্ন প্রকার আয়ন, ধনাত্মক ঋণাত্মক আয়নে ভেঙে যায়। এই কারণে এই স্তর একদম ম্যাগনেটিক ভাবে অর্থাৎ ম্যাগনেটিক ভাবে কাজ করে। এই কারণে এই স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। তো এই সমস্ত কিছু আরো সামনে জানবো। তো এখন জেনে নিয়ে হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট কিছু কথা। তার মাঝে আরেকটা জিনিস জানা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে থার্মোস্ফিয়ারে আমরা যে রেডিও শুনতে পাই, এই জিনিসটা জানতে হবে প্রতি কিমি। হ্যাঁ, একটা জিনিস ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করো যে প্রতি কিমিতে বায়ুর চাপ 8.5 সেমি, মানে পারদস্তম্ভীয় চাপ, এটা কমে যায়, হ্রাস পায়। এই জিনিসটা আমাদের জানতে হবে। সাথে যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিমি উচ্চতায় বায়ুর চাপ 10⁻⁻6 বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায়। তো এই সমস্ত কিছু তোমরা ভালোভাবে জেনে নাও। এমনকি আমার যে পাশের চিত্রটা রয়েছে, এই চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করো। আমি এই চিত্রটাকে আবার বলছি, তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? তো প্রথমত আমরা আরেকবার জেনেছি যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো এই সমস্ত কিছু উচ্চতা জানলাম। ট্রপোস্ফিয়ার 0 থেকে 12 কিমি, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার 12 থেকে 50 কিমি, তারপর মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিমি, থার্মোস্ফিয়ার 80 থেকে 500 কিমি, এক্সোস্ফিয়ার 500 থেকে 750 কিমি, আর ম্যাগনেটোস্ফিয়ার এটা হচ্ছে 750 থেকে প্রায় 10,000 কিমি। তো এই যে ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়, তাই এখানে জেট প্লেন কোনো কিছু যাতায়াত করে না। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ঝড় বৃষ্টি শান্তমণ্ডল হওয়ার কারণে এখানে আমরা জেট প্লেন প্রভৃতি চালাতে পারি। তারপরে আরেকটা জিনিস জেনে নেবো যে মেসোস্ফিয়ার, এটা সব থেকে শীতলতম স্তর আমাদের বায়ুমণ্ডলে। থার্মোস্ফিয়ার, এখানে সূর্য থেকে আসা বিভিন্ন রশ্মি ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়। এরপরে আমরা জানছি যে এক্সোস্ফিয়ার, এখানে মূলত দুটো গ্যাস থাকার কারণে এখানকার উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়, একটা হাইড্রোজেন আর একটা হিলিয়াম। এখানে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসই বেশি পরিমাণে পাওয়া যায়। তো এখানে আমাদের বিভিন্ন প্রকার কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন, এই সমস্ত কিছু থাকে। হয়তো তোমরা ছবিতে বিভিন্ন স্যাটেলাইটে, এখন তো সব অ্যাডভান্স যুগ, এখন তো দেখা স্বাভাবিক, অবশ্যই তো দেখে নি। এরপরে যে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, এটা বায়বীয় উপাদান। এই সমস্ত কিছু যে আমি ইনফরমেশন দিচ্ছি, এটা তোমরা ভালোভাবে খাতায় নোট করে নাও। এটা তোমরা ভালোভাবে পড়তে পারো, তোমাদের এক্সট্রা ভাবে বই পড়ার দরকার নেই। যদিও তোমরা এটা ভালো করে লক্ষ্য করে একবার বইটা দেখো, তাহলে বইটা তোমাদের কাছে জলবাত হয়ে যাবে। এটুকু ইনফরমেশন তোমাদের জন্য এনাফ। চলো সামনে আগাই। তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম এর পরের পার্টে। তো এখন আমরা জানবো হচ্ছে যে আরো কিছু এই চ্যাপ্টারে, আমাদের চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয়, যে সমস্ত বিষয় আমাদের খুব ভালোভাবে নলেজ রাখতে হবে। তো আমরা জানিনি যে যে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার যে একটা পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা ল্যাপস রেট নামে চিনি। ল্যাপস, LAPS, ল্যাপস RAT, রেট। তো এখন আমরা আরেকটা বিষয় জানবো যে সমুদ্র বায়ু কি, স্থলবায়ু কি, এমনকি আমাদের যে হঠাৎ করে মেঘ হয়ে উঠলে যে ঝড়ের সৃষ্টি হয়, এই ঝড় সৃষ্টির একটা বেসিক কারণ। তো প্রথমত আমরা জানি সমুদ্রবায়ু মানে হচ্ছে যে সমুদ্র স্থলে অর্থাৎ সমুদ্রের যে তীরবর্তী এলাকায় দিনের বেলায় অতিরিক্ত উষ্ণতায় যে তার বায়ু উষ্ণ হয়ে যায়, ফলে উষ্ণ হয়ে হালকা হয়ে বায়ুটা উপরে উঠে যায়, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আর সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র জলতলে সেখানে এখনো
মানে কি বলবো, সেখানে এখনো বায়ু অতটাও উষ্ণ হয় না, জল তল থাকার কারণে দিনের বেলা অতটা উষ্ণ হয় না, এই কারণে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়, ফলে সমুদ্র বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে, ফলে উচ্চচাপ থেকে সমুদ্রের উচ্চচাপ থেকে স্থলভাগে নিম্নচাপের দিকে ধেয়ে আসে, এটাকে বলে সমুদ্র বায়ু। আর স্থল বায়ু এটার বিপরীত। অবশ্যই বুঝে গেল ব্যাপারটা, নাহলে আরেকবার ক্লিয়ার করি যে সমুদ্রপৃষ্ঠের যে উষ্ণতা দিনের বেলায় সেটা স্থলভাগের থেকে বেশি হয়, আর স্থলভাগে উষ্ণ থাকার কারণে সেখানকার বায়ু হালকা হয়ে উপরে ওঠে, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপ থাকাকালীন সেই সমুদ্রপৃষ্ঠের উচ্চ বায়ু, সেটা মানে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু, উষ্ণ বায়ু, সেটা নিম্নচাপ অঞ্চলের দিকে আসে, এটাই হচ্ছে এর ফলে সমুদ্র ঝড়ের সৃষ্টি হয়। তারপরে আমরা জানবো যে স্থলবায়ু এর ঠিক বিপরীত। তারপরে হচ্ছে ঝড় সৃষ্টির জন্য প্রথমত যখন বায়ু কোথাও একটা মেঘ জড়ো হয়ে জলীয় বাষ্প দিনে অত্যন্ত গরমের ফলে জলীয় বাষ্প হয়ে উপরে মেঘ হয়ে ঘনীভূত হয়ে যখন সৃষ্টি হয়, তখন নিম্নচাপের সৃষ্টি হয় উষ্ণতার কারণে বায়ু, তখন পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ধেয়ে আসে, ফলে সেখানে ঝড়ের সৃষ্টি হয়। এগুলাই হচ্ছে বেসিক কারণ। তো এরপরে আমরা জানছি হচ্ছে ওজোন স্তর আমরা জানি স্ট্রেটোস্ফিয়ারের 15 থেকে 30 কিলোমিটার কিংবা 35 কিলোমিটারের অন্তরে এই স্তরটা রয়েছে, এই ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমাদের বায়ু সেই সূর্য থেকে আসা ইউভি লাইট, যাকে অতিবেগুনি রশ্মি নামে আমরা চিনি। তো অতিবেগুনি রশ্মি বায়ুর মধ্যে থাকা অক্সিজেনকে দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়, ফলে সেই অক্সিজেন পরমাণু আবার পুনরায় কোনো এক অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে অনুঘটকের সাহায্য O3 অর্থাৎ ওজোন গ্যাসে পরিণত হয়, আর সাথে কিছু তাপ উৎপন্ন করে। তো এই যে অক্সিজেন, এই যে আমাদের ওজোন গ্যাস সৃষ্টি করে, এই ওজোন গ্যাস আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ওজোন স্তর সূর্য থেকে আসা অতিরিক্ত ক্ষতিকারক ইউভি লাইট অর্থাৎ অতিবেগুনি রশ্মিকে আটকায়, প্রতিহত করে। যে অতিবেগুনি রশ্মি যদি আমাদের উপরে পড়ে, তাহলে আমাদের ক্যান্সার, ত্বক পুড়ে যাওয়া, বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হবে। এই জন্য আমাদের এই যে ওজোন স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওই ওজোন স্তরকে রক্ষা করার দায়িত্ব আমাদের, কিন্তু বর্তমানে অতিরিক্ত বায়ু দূষণ, শব্দ দূষণ প্রভৃতি কারণে পরিবেশ দূষণ, মূলত এই কারণে আমাদের সেই ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, সেখানকার বিনাশ ঘটছে। একেই আমরা যে বায়ু দূষণ জনিত কারণে ওজোন স্তরের ক্ষয় হয়, একে আমরা ওজোন হোল কিংবা ওজোন গহ্বর নামে চিনি। তো ওই যে ওজোন স্তরের যে ক্ষয় হয়ে যাওয়া, এই যে ঘনত্ব কমে যাওয়া, এই ঘনত্ব মাপার জন্য একটা একক ব্যবহার করা হয়, সে এককের নাম হলো ডিইউ অর্থাৎ ডাবসন ইউনিট। তো আমরা জানি যে ওজোন স্তরের ঘনত্ব হচ্ছে 450 ডাবসন ইউনিট ডিইউ। তো এরপরে আমরা জানবো হচ্ছে ওজোন স্তর ক্ষয় হওয়ার পিছনে মূল কারণ। ওজোন স্তর ক্ষয় হওয়ার পিছনে বিশেষ করে কিছু গ্যাসের অত্যাধিক পরিমাণে কারণ রয়েছে, যেমন হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন, NO2, CFC, মূলত CFC। আর NO2 এটা আমাদের জেট প্লেন, এরোপ্লেন এগুলা থেকে প্রভৃতি থেকে, এমনকি বিভিন্ন পরিবেশ দূষণ জনিত কারণে এই গ্যাসের উৎপন্ন হয়। আর CFC আমাদের মূলত সবার বাড়িতে প্রত্যেকত। তো দৈনন্দিন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ রেফ্রিজারেটর যাকে আমরা চিনি, সেখান থেকে এই CFC গ্যাসের উৎপন্ন হয়। তো এই CFC গ্যাসের ফুল ফর্ম, এটা মাধ্যমিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটার নাম একদম, এর ফুল ফর্মটা একদম অত্যন্ত পরিমাণে মনে রাখবো। তারপরে আমরা আসছি যে ক্ষয় হওয়ার পিছনে এদের ভূমিকা কি। তো পরীক্ষায় আসবে, মূলত তোমরা যদি বিক্রিয়াটা ভালো করে মাথায় রাখতে পারো, তাহলে তোমরা পরীক্ষায় ইজিলি লিখে আসতে পারবা। তো ভালো করে শুনো। তো প্রথমত যে বায়ুর মধ্যে থাকে O3 সাথে বিক্রিয়া করে NO2 + O2 তে ভেঙে যায়, তারপর সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 আবার O3 সাথে বিক্রিয়া করে NO আর 2O2 তে ভেঙে যায়। এর ফলে কি হয় যে NO এর পরিমাণ একই থাকে, কিন্তু অক্সিজেন বারবার বিয়োজিত হয়, এর ফলে আমাদের ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। নেক্সট আসছে আমাদের CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের আমাদের যে পরিবেশে আমাদের যে ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ হিসেবে কেন ধরা হয়েছে, কারণ যে ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ দেখে নাও বিক্রিয়াটা ভালো করে, তাহলে তোমরা ইজিলি বুঝিয়ে যাবে ব্যাপারটাকে। কি হচ্ছে, CFCl3 সূর্যের যে আসা ইউভি লাইটের সাথে বিক্রিয়া করছে, পরে সেই ক্লোরিনটা ভেঙে যাচ্ছে। তো কি হচ্ছে, CFCl3 CFCl2 + Cl ভেঙে যাচ্ছে, আবার CF2Cl2
এর সাথে আবার ইউভি লাইট পড়ছে, ফলে Cl2Cl প্লাস আবার ক্লোরিন ভেঙে যাচ্ছে। এমন করে অত্যাধিক পরিমাণে বায়ুতে ক্লোরিন ভেঙে যায়, ফলে এই ক্লোরিন আবার সেই ওজোন স্তরে থাকা O3 সাথে বিক্রিয়া করে ClO হ্যাঁ উৎপন্ন করছে, আর অক্সিজেনে ভেঙে দিচ্ছে। আবার ClO আবার সেই ClO O3 সাথে বিক্রিয়া করে ক্লোরিন উৎপন্ন করছে, আর সাথে আবার অক্সিজেনে ভেঙে দিচ্ছে। আবার সেই ক্লোরিন পুনরায় আবার কোনো ওজনের সাথে বিক্রিয়া করে আবার সেটাকে আবার অক্সিজেনে ভেঙে দিচ্ছে। তো এইভাবে অক্সিজেন ভাঙতে ভাঙতে আমাদের ওজোন স্তরে ক্ষয় হচ্ছে। এই বিষয়টাকে তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে একদম বিক্রিয়া সহকারে বিক্রিয়া মাথায় রাখলেই এনাফ, ঠিক আছে? এটাই ওনাফ পরীক্ষার জন্য, এটাই হচ্ছে মূল জিনিস। ভালো করে দেখে নাও, বুঝে নাও। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে বলবা। তারপরে নেক্সট আসছে আমাদের যেটা টপিক, ওটা ভালো করে শুনি, ঠিক আছে বন্ধুরা? এমনকি এই যে এখানে পাশে আমার যে এই যে আমাদের যে স্তরগুলোর ব্যাপারে আমি চিত্র অঙ্কন করতেছি, এই চিত্রটাকে ভালো করে মাথায় রাখবা। কোথা থেকে কতটা দূরত্ব, তার উষ্ণতা কি, তাকে কি বলা হয়, প্রভৃতি জিনিস এখানে দেওয়া আছে। এই চিত্রগুলো তোমরা নিজের খাতায় ডায়াগ্রাম আকারে যদি এঁকে রাখো, তাহলে পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে বন্ধুরা? নেক্সট পার্টে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, পরের পাঠ। তো এখন বন্ধুরা, আমাদের বর্তমান সমাজে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই পরিবেশ রক্ষা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে পরিমাণে অত্যাধিক পরিমাণে বায়ু দূষণ হচ্ছে, এই বায়ু দূষণের ফলে আমাদের গ্রিনহাউস এফেক্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, দিন বা দিন বেড়ে যাচ্ছে। তো ভালোভাবে জেনে নিই এই গ্রিনহাউস জিনিসটা কি। তো শুরু করি। তো গ্রিনহাউস এফেক্ট হলো এক কথায় আমাদের পরিবেশে বায়ু দূষণ জনিত কারণে বিভিন্ন কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের যে গড় উষ্ণতা, গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলে গ্রিনহাউস এফেক্ট কিংবা গ্রিনহাউস প্রভাব। তো গ্রিনহাউস এফেক্ট আর গ্রিনহাউস প্রভাবের একটা উদাহরণ তোমাদেরকে আমি বলি, তোমরা ভালোভাবে শুনো। যেমন ধরো, অনেক সময় কৃষিকাজের ক্ষেত্রে যে কাচের যে একটা ঘর থাকে, এই যে গ্রিনহাউস ঘর যাকে বলে, সেক্ষেত্রে কি হয়, শীতকালীন এলাকায় অর্থাৎ যে সমস্ত এলাকায় সর্বদাই তোমার সর্বদাই মানে শীত অর্থাৎ সর্বদাই ঠান্ডা বিরাজ করে, সে সমস্ত এলাকায় কৃষিকাজের জন্য তো কৃষকরা এক প্রকার বুদ্ধি লাগায়, সেটা হচ্ছে একটা গ্রিনহাউস ঘর বানায়। সেটা কি করে, সূর্য থেকে আসা তাপকে সেটা শোষণ করে, অর্থাৎ একটা কাচের একটা ঘর শোষণ করে রাখে। সেটা সেই তাপ সূর্য থেকে আসা রশ্মি কে একবার ধরে রাখে, কিন্তু সেটাকে আবার পুনরায় ফিরে যেতে দেয় না, গেলে খুব সামান্য পরিমাণে যায়। এক্ষেত্রে যে ফসল হয় সেটার তাপ বজায় থাকে এবং সেটা অনেক ভালো পরিমাণে হয়। এই জিনিসটাই হচ্ছে গ্রিনহাউস। তো অতিরিক্ত পরিমাণ মানে কি হয়, অতিরিক্ত পরিমাণ বায়ু দূষণ জনিত কারণে আমাদের সে ওজোন স্তর, মানে কি আমাদের যে মতলব যে আমাদের যেমন দেখতে পাচ্ছ যে বর্তমানে যে অতিরিক্ত পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, এই কারণে যে একটা বায়ু স্তর গঠিত হচ্ছে, এই কারণে সূর্য থেকে আসা রশ্মি আমাদের পৃথিবীতে আসছে, কিন্তু সেটা আবার পুনরায় সঠিকভাবে ফিরে যেতে পারছে না। এর ফলে আমাদের গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এখন আমরা জানি যে গ্রিনহাউস গ্যাস সেগুলো কি কি। তো প্রধানত গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেনকে CH4 বলে, তারপর এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, অ্যানো প্রভৃতি। তো এগুলোর মধ্যে এই যে এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা মাধ্যমিকে বেশ কয়েকবার রিপিট হয়েছে কিংবা আসছে, সেটা হচ্ছে অক্সিজেন, N2 অথবা CO, কার্বন মনোক্সাইড গ্রিনহাউস গ্যাস নয়, এর প্রধান কারণ কি, অথবা এটা গ্রিনহাউস গ্যাস নয়, এটা MCQ আকারেও আসে। তো আমরা জানি কারণটা, আমাদের সমস্ত কিছু একদম ক্লিয়ারিটি রাখতে হবে, মনে কোনো যত প্রশ্ন না থাকে। তো দেখে নি, তো সূর্যের ইনফ্রারেড যেটা ইউভি রশ্মি, সেটাকে এই সমস্ত গ্যাস শোষণ করতে পারে না, ফলে এটা গ্রিনহাউস গ্যাস রূপে আমরা পরিচিতি পাইনি, ঠিক আছে, পরিচিতি পাইনি। তো বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, এখান থেকেই সর্বাধিক পরিমাণে গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে প্রায় 50%-এর কাছাকাছি অথবা 49% আমাদের গ্রিনহাউস গ্যাস এই কার্বন ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হয়। তো এরপরে জানি যে গ্রিনহাউস গ্যাস, এই যে ইউভি লাইট, সূর্য থেকে আসা ইউভি লাইট আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক, এই জিনিসটা আমাদের জানতে হবে। ইউভি লাইট আসার ফলে আমাদের ত্বক পুড়ে যায়, ক্যান্সার সৃষ্টি হয়, পঙ্গু সন্তান জন্ম নেয় প্রভৃতি কারণ। এছাড়া আমাদের অনেক কিছু জানতে হবে। তো এখন আমরা জানবো, এটাকে আমাদেরকে সাধারণত সৌরদগ্ধ বলে জানা যায়। তো এরপরে আমরা জানবো হচ্ছে
যে জীবাশ্ম জ্বালানি, তোমরা তো অবশ্যই ছোটবেলা থেকে জীবাশ্ম জ্বালানি পড়ে আসছো, পরিবেশে পড়ছো, ভূগোলে পড়ছো, এটা তো তোমাদের সামান্য নলেজ আছে। কিন্তু আমি তাও বলে দিচ্ছি যে বহু বছর আগে, হাজার হাজার বছর আগে গাছপালা প্রভৃতি পশু পাখি সমস্ত কিছু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে মাটির নিচে চাপা পড়ে উচ্চ চাপে, উচ্চ তাপে এবং কি বিভিন্ন ব্যাকটেরিয়ার বিয়োজনের ফলে সেটা একদম বিভিন্ন প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম জাত প্রভৃতিতে পরিণত হচ্ছে। একে আমরা সাধারণত জীবাশ্ম জ্বালানির রূপে চিনি। ঠিক আছে, এরপরে নেক্সট পার্ট, সেটা হচ্ছে আমাদের তাপন মূল্য। তাপন মূল্য কি? এমন কোনো বিষয় না, নামটা শুনতেই জটিল মনে হতে পারে, কিন্তু বিষয়টা খুব সহজ। বিষয়টা হচ্ছে যে কোনো প্রকার জ্বালানি, সেটা পেট্রোল হোক, কয়লা হোক, খনিজ হোক, যে কোনো জিনিস হোক না কেন, তো কোনো জ্বালানির একক আয়তনে, তার গোটা না, একটা ধরা হচ্ছে একক আয়তনে যে সম্পূর্ণ দহনে যে পরিমাণ জ্বালানি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে যেমন তাপন মূল্য। যেমন এলপিজি, বুঝতে পারছো একক আয়তনে জ্বালালে কত পরিমাণ তাপন মূল্য, অর্থাৎ কত পরিমাণ আমাদের মানে জ্বালানি গ্যাস উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে আমাদের তাপন মূল্য বেসিক। তারপর যেমন হচ্ছে ডিজেল, পেট্রোল, বিভিন্ন প্রকার কয়লা, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস প্রভৃতি। তো এখন আমরা জানি নেব যে তাপন মূল্যের একক, এই জিনিসটা তোমাদের এখন মাথায় রাখতে হবে। এখানে এসআই একক আর সিজিএস একক বার করার কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে, এগুলা নিয়ে আমি তোমাদের অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো তোমরা বর্তমানে এটাকে মাথায় রাখার চেষ্টা করো। প্রথমত এর এসআই একক হচ্ছে জুল পার কেজি, তারপর সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, এটুকু মনে রাখলেই ইনাফ বর্তমানের জন্য। তারপরে আসো আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য। এটা মাধ্যমিকে বেশ কয়েকবার আসতে লক্ষ্য করা গেছে, তার জন্য ইম্পর্টেন্ট যে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা বলতে পারো এটা সহজলভ্য, নিরাপদ, এমনকি উচ্চ তাপন মূল্য বিশিষ্ট। তারপরে এলপিজি তাপন মূল্য সর্বাধিক প্রায় 50,000। তারপরে পিট কয়লার সর্বনিম্ন 7,000-এর মতন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন ও ইথেন, এই জিনিসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন ও ইথেন। তারপরে আসো তোমাদের স্থিতিশীল উন্নয়ন কি, যে আমরা যে বর্তমান সময়ে আমরা বিভিন্ন প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, তারপরে তোমার কয়লা প্রভৃতি জিনিস যে অত্যাধিক পরিমাণে ব্যবহার করছি, এর ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। এই সমস্যা দূর করার জন্য বর্তমানে আমাদের স্থিতিশীল উন্নয়ন নামে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য এক প্রকার সঞ্চয়, এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন আমরা স্থিতিশীল উন্নয়ন কিভাবে করতে পারি, যেমন হচ্ছে আমাদের সৌরশক্তির ব্যবহার, বায়ু শক্তির ব্যবহারের মাধ্যমে, তারপর ভূতাপীয় শক্তির ব্যবহারের মাধ্যমে, বায়োমাস বা জীবভরের মাধ্যমে, বায়োগ্যাসের ব্যবহারের মাধ্যমে আমরা স্থিতিশীল উন্নয়ন ঘটাতে পারি। তো এখন এই সমস্ত ব্যবহার সম্পর্কে আমরা জানি নেব যে সৌরশক্তির ব্যবহার, সোলার লাইট, সোলার প্যানেল, এগুলোর মাধ্যমে আমরা বিদ্যুৎ সঞ্চয় করতে পারি। তারপর নেক্সট আসছে আমাদের বায়ু শক্তির ব্যবহার। বায়ু শক্তিতে কি হয়, আমাদের যে পরিমাণ ধরো প্রচুর পরিমাণে যে সমস্ত এলাকায়, যেমন টারবাইন যে মরুভূমি অর্থাৎ ফাঁকা এলাকাগুলোতে টারবাইন লাগানো হয়, সেক্ষেত্রে কি হয়, সে বায়ুর ফলে সে টারবাইন ঘুরে আমাদের বিদ্যুৎ সঞ্চয় করে। তারপরে নেক্সট বিষয় হচ্ছে আমাদের ভূতাপীয় শক্তির ব্যবহার। ভূতাপীয় শক্তি বিশেষ কিছু নয়, ভূতাপীয় শক্তি হচ্ছে আমাদের যে ভূপৃষ্ঠের নিচে থাকা বিভিন্ন শিলা টিলা ও একদম প্রচণ্ড গরম। তোমরা তো অবশ্যই জানো যে ভূপৃষ্ঠের নিচে প্রচণ্ড গরম, বিভিন্ন শিলা অনেক প্রায় 6,000, 5,000, 7,000, এমনকি প্রচুর উষ্ণতায় থাকে। তো এর মধ্যে যেমন তোমরা যে জিনিসটা ভালো মতো জানো সেটা হচ্ছে লাভা। সেই লাভা থেকে সেই উত্তাপটাকে সংগ্রহ করে, যে আমরা যে মানে কাজে ব্যবহার করি, সেই উত্তাপটাকে সংগ্রহ করে, সেই তাপটাকে সংগ্রহ করে আমরা যে সেটাকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে আমরা যে বিদ্যুৎ সঞ্চয় করি, এর মাধ্যমে আমরা স্থিতিশীল উন্নয়ন ঘটাতে পারি। সেটা হচ্ছে ভূতাপীয় শক্তির ব্যবহার, গরম লাভা থেকে উৎপন্ন শক্তি। বায়োমাস বা জীবভর বিশেষ কোনো ব্যাপার নয়। বায়োমাস বা জীবভর বলতে বোঝায় সাধারণত কোনো এলাকায় কিংবা কোনো অঞ্চলে বিভিন্ন প্রকার পশু পাখি সমস্ত কিছুই যে একটা গড় ভর, অর্থাৎ তোমার হচ্ছে জীবের যেটা মোট ভর সেটাই হচ্ছে জীবভর। ঠিক আছে, এটাকে কাজে লাগায় বায়োমাস জীবভর, এটাকে কাজে লাগায় বিভিন্ন আমরা প্রাকৃতিক উন্নয়ন ঘটাতে পারি, বিভিন্ন আমরা আমাদের যেমন জ্বালানি প্রভৃতি জিনিসকে কাজে লাগাতে পারি। এই যে বায়োমাস বা জীবভর, এটা যে কোনো এলাকায় কোনো অঞ্চলের জীবের মোট ভরটাই হচ্ছে আমাদের বায়োমাস কিংবা জীবভর। তারপর নেক্সট যে বায়োগ্যাসের ব্যবহার, এই জিনিসটা মাথায় রাখতে হবে, বায়োগ্যাসটাই হচ্ছে আমাদের গোবর গ্যাস।
জিনিসটা শুনলেও কেমন লাগবে। তোমরা হয়তো ফেসবুক নানান কিছুর মাধ্যমে হয়তো দেখেছো অনেক জায়গায় যে এই বায়োগ্যাসের মাধ্যমে আমাদের যে গ্যাসের সঞ্চয় হয়। ছোটো মোটো এলাকায় যারা এই পদ্ধতিটা ব্যবহার করেন, এই পদ্ধতির মাধ্যমে নিজের বাড়ির অনেকটা এলপিজির ব্যবহার লাগে না। এক্ষেত্রেই তোমরা রান্না বান্না প্রভৃতি কিছু কাজ করতে পারো। তো অত কিছু জানে লাভ নেই, জানতে হবে বায়োগ্যাসের ব্যবহার। এই বায়োগ্যাসের মধ্যে থাকেটা কি, এক কথায় তোমরা ধরতে পারো স্বাভাবিকভাবে গোবর গ্যাস, ঠিক আছে। তো এখানে 80% মিথেন থাকে, CH4 মানে মিথেন সংকেত, আর 20% কার্বন ডাইঅক্সাইড থাকে। এই বিষয়টা মাথায় রাখবা যে বায়োগ্যাসের মধ্যে কি কি থাকে, 80% মিথেন আর 20% কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। নেক্সট আমরা জানছি হচ্ছে বায়োফুয়েলের ব্যবহার। বায়োফুয়েল কি, ফুয়েল থেকেই তো কথাটা তোমরা বুঝে গেছো যে এখানে ফুয়েল মানে তো তেল, স্বাভাবিক এখানে পেট্রোলিয়াম জাতীয় কোনো কিছু হবে। তো এরপরে আসো তোমাদের বায়োফুয়েল, যে আমাদের জীবদেহ, বিভিন্ন প্রাণীর জীবদেহ থেকে যে কার্বন গঠিত যৌগ সেটাকে ভৌত রাসায়নিক বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে এক প্রকার পেট্রোলিয়াম যত গ্যাসে পরিণত করা হয়, জ্বালানিতে পরিণত করা হয়, সেটাকে বলা হচ্ছে বায়োফুয়েল। এরপরে আমরা জানবো হচ্ছে গ্যাসোহল, যে বায়োফুয়েল অর্থাৎ এই ফুয়েল থেকে যেমন পেট্রোলিয়াম পাওয়া যায়, এই পেট্রোলের সাথে মাথায় রাখবা স্বাভাবিকভাবে যে পেট্রোলের সাথে 10% ইথানল মিশিয়ে দিলেই আমাদের গ্যাসোহল উৎপন্ন হয়ে যায়। তারপরে আসো তোমাদের বায়ুর অনুপস্থিতিতে ডাইজেস্টারের মধ্যে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া না, ওটা হচ্ছে মিথেনোজেনিক, মিথেনটাকে পচন ঘটায়। মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্য মিথেনকে পচন ঘটিয়ে CH4 গ্যাস উৎপন্ন করা হয়। মিথেন না, ওটাকে তোমার বিভিন্ন প্রকার তোমার জীবাণু, বাড়ির অবৈধ বিভিন্ন পদার্থ, যেমন রাস্তার ধরো বিভিন্ন ময়লা প্রভৃতি জিনিসকে একসাথে ডাইজেস্টারের মধ্যে, যেখানে বায়ু প্রবেশ করতে পারে না, সেখানে মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্য সেটাকে পচন ঘটিয়ে সেটার সাহায্য CH4 অর্থাৎ মিথেন গ্যাস উৎপন্ন করা হয়। এটাকেই বায়োগ্যাস বলে। এটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, ভালো করে বুঝে রাখো। তারপরে আসো লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে মিথেন হাইড্রেট কি। মিথেন হাইড্রেট হলো, এর সংকেতটা মাথায় রাখবা 4CH4 H2O এর সংকেত। এটা দেখতে অনেকটা সাদা কেলাসাকার বরফের মতো, তার জন্য এটাকে আগুনে পোড়া বলা হয়। কারণ এটার ক্ষেত্রে এমনি তো মিথেন গ্যাস আছে, এটা তো স্বাভাবিকভাবে আগুনের ছোঁয়া লাগলে আগুন ধরে যাবে ভাই। তো এরপরে আসো যে এটাকে আগুনে পোড়াবো বলে। তারপরে আরেকটা বিষয় পেট্রো প্ল্যান্ট। এটা কি তোমরা হয়তো জানো, বিভিন্ন কিছুর মাধ্যমে তোমরা হয়তো জিনিসটা হয়তো অনেকবার শুনছো কিংবা দেখছো ভিডিওর মাধ্যমে প্রকৃতির মাধ্যমে, যে বিভিন্ন প্রকার প্রকৃতিতে আমাদের প্রচুর গাছ রয়েছে। তো এমনও কিছু কিছু গাছ রয়েছে যেগুলো থেকে নিঃসৃত রস, গাছের রস থেকে হাইড্রোকার্বন জাতীয় বিভিন্ন বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটাকে পেট্রো প্ল্যান্ট বলে। প্ল্যান্ট মানে গাছ, এখান থেকে তোমরা বুঝতে পারছো পেট্রো প্ল্যান্ট। তো এইগুলো ছিল বিষয়। তাছাড়া তোমাদের এখানে আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে এই যে মিথেন, এই যে কয়লা, এই সমস্ত কিছু কোথা থেকে সঞ্চয় করে, সমস্ত কিছু মাটির ভিতর থেকে বিভিন্ন কিছু পদ্ধতির মাধ্যমে মাটি খনন করে বহুত কষ্ট করে আমাদের সেই মিথেন গ্যাস, পেট্রোলিয়াম, তেল প্রভৃতি এক একটা প্রসেসের মাধ্যমে সেগুলোকে সঞ্চয় করা হয়। তো এই সমস্ত কিছু ব্যাপারে তোমাদের এখন জানার নাই। তোমরা যদি এই সমস্ত বিষয় ভালোভাবে পড়তে পারো তাহলে তোমাদের মাধ্যমিকের জন্য এনাফ। বুঝতে পারলা? মাধ্যমিকে এমন কিছু করে না, আহামরি এমনও কোশ্চেন করে না যেটা তুমি পারবে না। তুমি যদি সঠিকভাবে পড়ে থাকো, একটা কথায় মাথায় রাখবা, যে এটা হয়তো তোমরা গুরুজনদের কাছ থেকে শুনে রাখছো। যেমন ধরো তুমি স্বাভাবিক বর্তমান বাজারে তুমি যদি চাকরি পরীক্ষার জন্য খাটো, তুমি যদি পরপর করে 1 বছর পুলিশ, 1 বছর মাস্টারে, 1 বছর এইগুলা রেলওয়ে, 1 বছর বিভিন্ন কিছু নিয়ে খাটো, তাহলে পরপর করে যদি এরকম করে খাটো তাহলে তুমি লাইফে সাকসেস হতে পারবে না। কিন্তু তুমি যদি একটা জিনিসের উপরে 100 বার ধরে খাটো, এটা একটা এক্সাম্পল বললাম, তাহলে তুমি ওটাতে সাকসেস পাবা, এটা কনফার্ম। কারণ কি চেষ্টা করলেই সফলতা আসে। এর কারণে আমি বলছি, আমি 100টা জিনিস না ঘাটে শুধুমাত্র আমার এই ভিডিওর মাধ্যমে তুমি একদম কনফার্ম 100% ক্লিয়ারিটির সাথে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। হ্যাঁ, একটা টেস্ট রাখতে পারো, কিন্তু অযথাই তুমি মানবিক নিলে না। মানবিকে আমি ছোট করছি না, মানবিক নিলে তোমাদের অবশ্যই নলেজ গ্রো হবে, অনেক বেশি নলেজ গ্রো হবে। কিন্তু অতটা যদি তুমি প্রেশার না নিতে পারো, তুমি এটুকুই শুধুমাত্র ভালোভাবে যদি নোট করতে পারো, তাহলে তোমার মাধ্যমিকের জন্য 100% প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আসবা। যদি এই ভিডিও থেকে ভালো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা নিজের বন্ধুদের কাছে।
ঠিক আছে ভাই, কোনো রকম সমস্যা হলে কমেন্টে বলতে ভুলবা না। বাই।